ভরাট করে অবাধে চলছে বহুতল ভবন নির্মাণ। মাদারীপুর শহরে কমে যাচ্ছে উন্মুক্ত পানির উৎস। প্রশাসনের কার্যক্রমে শিথিলতার অভিযোগ সংশ্লিষ্টদের। নরসিংদীতে 10 কিলোমিটার বাইপাস সড়কের কাজ চললেও ক্ষুব্ধ এলাকাবাসী। শেখেরচর বাবুরহাট বাজারকে পাশ কাটানোই কারণ, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে নকশা তৈরির অভিযোগ। এবং হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট। মুন্সিগঞ্জে কুকুর বিড়ালের কামড়ে আহতরা বিপাকে। বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে টিকা, সরবরাহ না থাকায় সংকট বলছে কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। হলেও মাদারীপুর শহরে অবাধে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এতে গোসল, গৃহস্থালী সহ নানা কাজে ব্যবহারের জন্য পানির উৎস ধ্বংস হচ্ছে। অগ্নিকাণ্ড হলে পানি সংকটে ভুগছে ফায়ার সার্ভিস, বাড়ছে ক্ষয়ক্ষতিও। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কঠোর ব্যবস্থা না নেয়ায় থামছেই না পুকুর ভরাট। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে আগামীতে আর কেউ পুকুর বা জলাশয় ভরাট করতে না পারে সে ব্যাপারে তৎপর তারা। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। 1875 সালে 14.5 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। 2 যুগ আগেও পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক পুকুর ও ডোবা ছিল। বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার দাপটে জলাশয় ভরাট করছে এক শ্রেণীর প্রভাবশালী। পরে সেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন, মার্কেট আর কারখানা। ফলে অগ্নিকাণ্ডে পানির উৎস কমে যাওয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি। ক্ষুব্ধ বাসিন্দারাও। বড় বড় পুষ্করিণীগুলো ভরাট করে এখন বিল্ডিং বালাখানা করতেছে। এর পূর্ণ খনন করে পানির সুব্যবস্থা করা হোক। সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ভরাট করা হচ্ছে পুকুর ও ডোবা। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। পুকুর বা খাল ভরাট করে ভবন নির্মাণ করি, ভূমিকম্পের দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ। পৌর কর্তৃপক্ষ বলছে পানির উৎস বাড়াতে সংরক্ষণ করা হবে পুকুর ও জলাশয়। যদি ব্যক্তি মালিকানাধীন হয় তো তাকে উদ্বুদ্ধ করে পুকুরটা যেন সংরক্ষণ করে সে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2.25 লাখ মানুষের বসবাস। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে মাদারীপুর পৌরসভা কার্যালয়ে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস। সরাসরি চলে যাচ্ছি অভিজিতের কাছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত 150 বছরের পুরনো মাদারীপুর পৌরসভা। এই পৌরসভায় একসময় মোড়ে মোড়ে পুকুর দেখা যেত, এখন এই পুকুরের সংখ্যা দিনে দিনে কমছে। এর কারণ সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস। তার কাছে আমরা জানবো, এই যে মাদারীপুর পৌরসভার অধীনে যে পুকুর, বিগত দিনে আমরা অসংখ্য পুকুর দেখেছি, এখন পুকুর দেখা যাচ্ছে না, এর কারণ কি আমাদের একটু বলবেন? আপনারা জানেন যে ব্যক্তি পর্যায়ে পুকুরের যে মালিকানা সেটার সংখ্যাটাই মূলত বেশি, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় বেশ কিছু পুকুর রয়েছে। মূলত বিভিন্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে দেখা যাচ্ছে যে পুকুরগুলো ভরাট হয়েছে, এবং ব্যক্তিগত মালিকানাধীন যে পুকুরগুলো রয়েছে, যদিও আইনের সীমাবদ্ধতা আছে, পৌরসভার পূর্ব অনুমোদন গ্রহণ সাপেক্ষে মূলত উন্নয়নমূলক কার্যক্রমগুলো পরিচালনা করতে হয় বা অনুমোদন সাপেক্ষে উন্নয়নমূলক কার্যক্রম করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে স্থানীয় যে জনগণ, যার নিজস্ব মালিকানাধীন যে পুকুরগুলো আছে, আইনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ইচ্ছা মতো পুকুরগুলো ভরাট করার ফলে পুকুরের সংখ্যা দিনে দিনে কমে গেছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে সরকার যেহেতু আইন করছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ 2000 আইনে বলা আছে, যদি কেউ ব্যক্তি মালিকানা বা সরকারি কোনো পুকুর বা জলাশয় ভরাট করে সেক্ষেত্রে 5 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তাহলে এই আইন প্রয়োগ করে কি পুকুর ভরাট বন্ধ করা সম্ভব নয়? আপনি যথার্থই বলেছেন, আইন প্রয়োগ করে অবশ্যই এটা প্রতিহত করা সম্ভব, কিন্তু বাস্তবতা হচ্ছে পৌরসভার এই সংশ্লিষ্ট কাজে জনবলের পরিমাণ খুবই কম। এবং জানেন, একটা মামলার সাথে সম্পৃক্ত হলে সেটার পরবর্তী যে কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যে আর্থিক সঙ্গতি এবং জনবল, এই দুটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ঘাটতি আছে।
আচ্ছা, এই জনবল যেহেতু ঘাটতি আছে, ঘাটতির কথা বললেন, সেক্ষেত্রে আপনার তো জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছে তাদের তো সহযোগিতা নিয়ে এই কার্যক্রমে আপনারা আগাতে পারেন। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসনের আওতায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ রয়েছেন, সেখানে আমি মাদারীপুরের কথাই বলছি, এখানে আসলে সংখ্যার তুলনায় যথেষ্ট কম আছে, যে কারণে আমরা আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক স্যারের কাছে চাইলেও সবসময় আসলে তাদের যে বহুমুখী ব্যস্ততা রয়েছে এবং তাদেরও যে স্বল্পতা রয়েছে, আসলে জনবল স্বল্পতা রয়েছে, আমাদের চাহিদা অনুযায়ী সবসময় আমরা কিন্তু সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ বাহিনীর যে প্রতিনিধি সহ আমরা অনেক ক্ষেত্রেই হয়তো পাই না। এই যে দিনের পর দিন পুকুর ভরাট করা হচ্ছে, পুকুরের সংখ্যা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে অগ্নিকাণ্ডে পানি স্বল্পতা বা পানির উৎসটা কমে যাচ্ছে, পাশাপাশি পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের ফলে ঝুঁকিও বাড়ছে। তো এর থেকে বেরিয়ে আসা বা রোধের ক্ষেত্রে আপনারা পৌরসভার পক্ষ থেকে সবশেষ কি কি কার্যক্রম গ্রহণ করেছেন? আপনারা জানেন অবশ্যই যে আসলে শুধু ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন কাজেই পানিটা ব্যবহার হয় না। পুকুর থাকলে সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে পুকুর নিজে একটা জলাধার, যেটা মূলত মাদারীপুর একটা নিম্ন প্লাবিত অঞ্চল। মূলত এখানে এই অধিক সংখ্যক পুকুর থাকলে মূলত এটা ড্রেনেজ ব্যবস্থার একটা কাজ করে। আপনারা খেয়াল করে থাকবেন বিগত 4-5 বছরে অল্প বৃষ্টিতেই মাদারীপুর শহর প্লাবিত হচ্ছে, কিন্তু আমরা অসংখ্য ড্রেন বানিয়েছি। বানানোর পরেও আমরা কিন্তু এই মানে বিষয়টাকে আমরা রক্ষা করতে পারছি না। তার অন্যতম কারণ হচ্ছে বিগত 12-13 বছর আগে যে পুকুর সংখ্যা ছিল মাদারীপুরে, এখন কিন্তু সেই পুকুর মূলত নেই। আচ্ছা, এই যে পুকুরের, আমরা তো জানি যে পরিবেশের বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যে পুকুর এবং জলাশয় সেটি দরকার এবং প্রাকৃতিক কারণেই দরকার। তো সেই ক্ষেত্রে আপনারা পুকুর সংরক্ষণের ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন নতুন করে? জি, নতুন করে যে বিষয়টা আছে, আমরা ইতিমধ্যেই স্থানীয় জনগণকে সাথে নিয়ে বেশ কয়েকটি পুকুর আমরা কিন্তু ইতিমধ্যেই ভরাট থেকে উদ্ধার করতে পেরেছি। লঞ্চঘাট, পুলিশ লাইনের আশপাশে যে পুকুরগুলো রয়েছে, চর্মগুড়ি এলাকায় পুকুর রয়েছে, ইতিমধ্যেই বালা ভরাটের হাত থেকে আমরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অবশ্যই আমরা রক্ষা করেছি। এবং আগামীতে আমরা ইতিমধ্যে অফিসের মাধ্যমে আমাদের প্রশাসক স্যার ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে একটা তালিকা তৈরি করবার জন্য, যে ব্যক্তিগত মালিকানাধীন পুকুর কতটুকু রয়েছে, মাদারীপুর এলাকায় সরকারি বিভিন্ন অফিস আদালতের মধ্যে কতগুলো পুকুর রয়েছে। আমাদের তালিকা প্রায় শেষের পথে। আগামীতে যাতে ব্যক্তি উদ্যোগে বা সরকারিভাবে কোনো ভবন নির্মাণের প্রয়োজনে যাতে এই পৌর এলাকার কোনো পুকুর ভরাট না হয়, সেই প্রচেষ্টা মাদারীপুর পৌরসভার সর্বতোভাবে প্রচেষ্টা চালাবে। আচ্ছা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, এই যে পুকুর ভরাট করে, অর্থাৎ আমরা দেখি বালু দিয়ে ভরাট করা হয়, তো তারপরে বহুতল ভবন নির্মাণ করে, তো সেক্ষেত্রে আপনাদের তো অনুমতির প্রয়োজন হয়, অনুমতি ছাড়াই কি ভবনগুলো নির্মাণ হচ্ছে? মাদারীপুর পৌরসভা, আপনারা জানেন প্রাকৃতিক জলাধার আইনের যে বিষয়টা রয়েছে, যে কোথাও যদি পুকুর থাকে সেখানে যদি সেই জায়গায় আসলে নকশা অনুমোদন দেওয়ার সুযোগ নেই। সে কারণে মাদারীপুর পৌর এলাকাতে অসংখ্য বিল্ডিং ভবন এমন রয়েছে যেগুলা মূলত পৌরসভার অনুমোদন আজ পর্যন্ত তারা গ্রহণ করেনি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াসের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে যত্রতত্র পুকুর ভরাট করা হচ্ছে এক প্রকার ক্ষমতার দাপটে, এবং পরবর্তীতে যে ভবন নির্মাণ করা হচ্ছে সেটিও পৌরসভা থেকে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করছে। অর্থাৎ এতে কিন্তু অগ্নিকাণ্ডে যেমন পানি স্বল্পতা দেখা দিচ্ছে, পাশাপাশি কিন্তু যে ভূমিকম্পের যে ঝুঁকি সেটাও কিন্তু ভবনে থেকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভার যে বিভিন্ন এলাকায় পুকুর এবং জলাশয় ভরাট করে ভবন নির্মাণ হয় তার সবশেষ। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর 10 কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস। তবে দেশের সবচেয়ে বড় বাজার শেখেরচর বাবুরহাটকে পাশ কাটিয়ে বাইপাস নির্মাণ করায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই এমন নকশা করার অভিযোগ তাদের। তবে বাজারের সামনের সড়কটি প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট।
2021 সালে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। এর মধ্যে সিলেটমুখী নরসিংদী অংশে রয়েছে 52 কিলোমিটার এলাকা। এই অংশে শেখেরচর, বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে জেলার প্রবেশ মুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.02 কিলোমিটার সড়ক বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে 2.08 কিলোমিটার সড়ক কমিয়ে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। তৈরি পোশাকে দেশের সবচেয়ে বড় বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট পাইকারি বাজার। এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছেন, নতুন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এই এলাকার ব্যবসায়ীরা। মাধবদী বাবুরহাটকে পাশ কাটিয়ে যদি বাইপাস করা হয় তাহলে এই বাজার বিনষ্ট হয়ে যাবে। হাজার হাজার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষতি এমন না, কত বসায় দিব। অর্থনীতি বিরুদ্ধে যারা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা এই আন্দোলনটা করতেছি। কাপড়ের বাজার যদি ধ্বংস হয়ে যায় মাধবদী শেখেরচরে, তাইলে শুধু আমাদের ঐতিহ্য না, আমার মনে হয় দেশটার ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। সড়ক বিভাগ বলছে, যানজট এড়িয়ে ঢাকা থেকে সিলেটে কম সময়ে যাতায়াতের জন্যই করা হয়েছে এ প্রকল্প। পাশাপাশি সড়কের বাঁকগুলো ঠিক করতে নির্মাণ করা হচ্ছে বাইপাস। ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ আছে, যেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। শেখেরচর বাবুরহাট পাইকারি বাজারের ব্যবসার জন্য সড়কটি শীঘ্রই প্রশস্ত করার আশ্বাস জেলা প্রশাসনের। 2 লেন থেকে যদি 4 লেন করা হয় তাহলে এখান দিয়েও যাতে যানবাহনগুলো স্মুথলি রান করতে পারে। ঢাকা সিলেট মহাসড়কের 210 কিলোমিটার অংশ 6 লেনে উন্নীতকরণের কাজে ব্যয় ধরা হয়েছে 16,000 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। মুন্সিগঞ্জের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট। কুকুর, বিড়াল, শিয়াল সহ বিভিন্ন পশুর কামড়ে আহত ব্যক্তিরা ভ্যাকসিন না পেয়ে চরম বিপাকে। বাইরে থেকে চড়া দামে প্রতিষেধক কিনতে বাধ্য হচ্ছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জলাতঙ্কের প্রতিষেধকের সরবরাহ নেই, তাই শত শত রোগী ফিরে যাচ্ছেন। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের কাপড়ের দোকানের সেলসম্যান রমজান শুরুর 2 দিন আগে দোকানে যাওয়ার পথে পেছন থেকে আকস্মিক পাগলা কুকুরে কামড়ায়। প্রথমে সরকারি হাসপাতালে ও পরে শহরের ফার্মেসিগুলো ঘুরেও ভ্যাকসিন না পেয়ে সন্ধ্যায় ছুটে যান রাজধানীর মহাখালীর সংক্রামক হাসপাতালে। সেখানে 3 দফায় 2 হাতে 6 ডোজ ভ্যাকসিন নেন। এর আগে দোকানটির আরেক কর্মচারী নজরুল ইসলাম আক্রান্ত হন। দোকানের সামনে অন্তত 15 জনকে কামড়ায় পাগলা কুকুর। আরানগঞ্জে নাই গিয়া, ঢাকা মেডিকেলে নাই গিয়া, তারপরে গেছিল মহাখালী। বাইরের থেকে আমি 950 টাকা কিনছি, হাসপাতালে গেছিলাম, পর হাসপাতালে নাই। জেলা শহর ও উপজেলা সদর সহ হাটবাজারগুলোতে বেওয়ারিশ কুকুরের ছড়াছড়ি। পাগলা কুকুরের কামড়ের যে রোগীগুলো আসে তাদেরকে আমরা প্রথমে সুন্দর করে সাবান দিয়ে ধোয়ার পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা ঢাকা মেডিকেল বা মহাখালী যে ইনফেকশাস ডিজিজ হসপিটাল আছে ওখানে পাঠিয়ে দিই। সরকারিভাবে জেলায় শুধুমাত্র মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়। তত্ত্বাবধায়ক বলছেন, চাহিদা পাঠিয়েও পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। আমরা এটার জন্য চাহিদাপত্র পাঠিয়েছি এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ওখানে একটু শর্টেজ আছে, ওখানে আমরা যোগাযোগ করেছি। 2 মাসেরও বেশি সময় ধরে জেনারেল হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই বলে দাবি কর্তৃপক্ষের। প্রতিদিন গড়ে 1 থেকে 150 মানুষ আসেন জলাতঙ্কের ভ্যাকসিন নিতে, কিন্তু ভ্যাকসিন না থাকবার কারণে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কিশোরগঞ্জে গুচ্ছ গ্রামে বসবাসের অযোগ্য টিনশেড ঘরে জীবনের ঝুঁকি নিয়ে থাকছেন দরিদ্র মানুষ। নষ্ট হয়ে গেছে জরাজীর্ণ টিনের চাল। ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এসব টিনশেড ঘর মেরামতে নেই প্রশাসনের কোনো উদ্যোগ। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জের করিমগঞ্জের সুবন্দী আশ্রয়ণ প্রকল্পের এমন বেহাল দশা। বছরের পর বছর সংস্কার না করায় অনেক ঘরের চাল ও বেড়া খসে পড়ে গেছে। সামান্য বৃষ্টিতে পানিতে সয়লাব হয়ে যায় মেঝে, নেই খাবার পানীয়। প্রকল্পের 12টি টিউবওয়েলের সবগুলোই অকেজো, শুকিয়ে গেছে একমাত্র পুকুরটির পানীয়। নষ্ট হয়ে আছে সব কয়টি টয়লেট, অথচ ব্যবহার অনুপযোগী 9টি শেডে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন 75টি পরিবার। এক একটি কক্ষে গাদাগাদি করে থাকেন 5 থেকে 10 জন। বছরের পর বছর এমন মানবেতর জীবনযাপন করলেও যেন দেখার কেউ নেই। বৃষ্টি আসলে ঘর পুরো বন্যা দিয়ে যায়, টয়লেটও যাইতে পারি নাই অবস্থা, দরজা নাই। সরকারে আমরা দয়া করিয়া এই ঘরটিরে একটু মেরামত করে দিয়ে আমরা যারা গরিব গাঙ্গাল আছি
সুন্দর করে আমরা থাকতে পারি। একই অবস্থা জেলার বিভিন্ন উপজেলার আশ্রয়ণ প্রকল্পগুলোর। স্থানীয় জনপ্রতিনিধিরা পুরাতন টিনশেড আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো মেরামতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কাজ হচ্ছে না। পানি দিন আস্তে আস্তে থাকতে হবে না, যত দ্রুত জরুরিভাবে এটা সংস্কার করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। জেলায় 3 পর্যায়ে প্রায় 3000 পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে 2010 সালে গুচ্ছ গ্রাম নামে পরিচিত টিনশেড ঘর দেওয়া হয় 616টি পরিবারকে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করা হয়েছে। সকালে নরসিংদী ক্যাম্পে সংবাদ সম্মেলন করে র্যাব 11 জানায়, গতরাতে কুমিল্লার কংসনগর এলাকায় অভিযান চালিয়ে নারায়ণকে গ্রেফতার করা হয়। পরে তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করে র্যাব। এর আগে 8 এপ্রিল শিবপুরের কুন্দারপাড়া এলাকায় 5ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করে প্রতিবেশী নারায়ণ চন্দ্র পাল। এ সময় ভুক্তভোগীর চাচি দেখে ফেলায় পালিয়ে যায় নারায়ণ। পরে অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। যোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন মহাপরিকল্পনার দাবিতে ফরিদপুরে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার দাবি জানান তারা। পরে প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় সংগঠনটি। পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক পণ্য রিসাইক্লিং করে তৈরি করা বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শন করা হয়। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুরের চাষিরা, কিন্তু তাদের চোখে মুখে মলিন হাসি। কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর বেশ কম। তবে কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 2,500 কোটি টাকার পেঁয়াজের বাণিজ্যের আশা করা হচ্ছে। এজন্য চাষিদের পেঁয়াজ সংরক্ষণ করে কিছুদিন পরে বিক্রি করতে পরামর্শ দেওয়া হচ্ছে। শিকদার সজলে পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কেউ মাটি খুঁড়ে তুলছেন পেঁয়াজ, কেউ বস্তা রাখছেন। ফরিদপুরে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন পেঁয়াজের সমারোহ। মাঠের পর মাঠ শুধুই ফসলটির আবাদ। কিন্তু কৃষকের চোখে মুখে মলিন হাসি, কারণ উৎপাদন ব্যয়ের তুলনায় ফসলটির বাজার দর কম। বর্তমানে বাজারগুলোতে পাইকারি পেঁয়াজের দাম মন প্রতি 1100 থেকে 1300 টাকা পর্যন্ত। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে কম, পাশাপাশি দাম কম পাওয়ায় লোকসানের সংখ্যা রয়েছেন চাষিরা। গত বছর তো সিজনে 1 মন পেঁয়াজ বেশি ধরেন 2700, 2600, 2500, এবার ধরেন সর্বোচ্চ 1000, 1100 বাজার। কীটনাশকের দাম বেশি, সেই কারণে ফলনে কম, আমাদের সব মিলাই আর কি এবার লস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর পেঁয়াজের ভালো দর পাওয়ায় এবার চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে আরও 5000 হেক্টর বেশি জমিতে আবাদ করেছেন। এবছর উৎপাদন হয়েছে 5,43,000 মেট্রিক টন পেঁয়াজ, যার বাজার মূল্য 2,500 কোটি টাকা। পেঁয়াজের উৎপাদন সামান্য কিছু কম হইলেও কিন্তু আমাদের যেহেতু এরিয়া বেশি, আমরা আশা করছি যে আমাদের টোটাল যে উৎপাদন, এই উৎপাদন আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি হবে। চলতি মৌসুমে জেলায় 40,913 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়। সময় সংবাদ, ফরিদপুর। বিভাগীয় সময় আরেকবার। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলু এখন কৃষকের গলার কাঁটা। হিমাগারে আলু রাখার জায়গা না পেয়ে সস্তায় কৃষি পণ্যটি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে কৃষি বিভাগের পরামর্শ নিজস্ব উপায়ে ঘরে আলু সংরক্ষণ করার। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলনের পরও কৃষকের মুখে হাসি নেই। হিমাগারে আলু সংরক্ষণ করতে না পারা এবং ন্যায্য দর না পাওয়ায় ঘাম ঝরানো সোনার ফসলই এখন গলার কাঁটা। জমিতে আলু বিক্রি হচ্ছে কেজিতে 12 থেকে 14 টাকায়, আর তাদের উৎপাদন খরচ পড়েছে প্রায় 18 টাকা। তাই পুঁজি হারানোর শঙ্কায় কৃষক। আর এর সুযোগ নিচ্ছে আগে হিমাগারে কোটা কিনে রাখা মধ্যস্বত্বভোগীরা। এই অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় হিমাগার চালু এবং জরুরি ভিত্তিতে আলু বিদেশে রপ্তানির দাবি কৃষকদের। স্টোরে কোনো জায়গা নাই, এখন কৃষকের অসুবিধাও, কৃষকের মরণ। লোকায় আলু আছে, গাড়িতে আলু, সেই আলুতে কি করবে? যদি আলু নিরজ বাঁচাইতে হয়
জনগণ বাঁচাইতে হয় তাহলে বাইরে ব্যবস্থা করতে হবে। দেশে এবছর প্রায় 1,20,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। গেল বছর এর পরিমাণ ছিল প্রায় 85 লাখ মেট্রিক টন। সস্তায় আলু বিক্রি না করে অহিমায়িত ঘরে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের। একটা ঘরে প্রায় 25 থেকে 30 টন আলু কিন্তু কৃষক রাখতে পারে। তাহলে এখানে আলু রাখলে কিন্তু তারা নর্মালি আপনার কস্ট অফ প্রোডাকশনের থেকে সামান্য কিছু লাভেই কিন্তু তারা বাজারে বিক্রি করে দিলেও তারা কিন্তু লাভবান হয়। কৃষকদের পরামর্শ দিচ্ছি তারা যেন স্থানীয়ভাবে সংরক্ষণ করেন, তারা মাচায় রাখতে পারেন, বস্তায় রাখতে পারেন। মুন্সিগঞ্জের সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। জেলায় এবছর 34,758 হেক্টর জমিতে 10,82,538 মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কিন্তু সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা না পেয়ে এভাবেই কৃষকের অপেক্ষা। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জের বাজারে কমেছে সবজির দাম। ভোর থেকেই বাজার ও হাটগুলোতে সবজি নিয়ে আসেন কৃষক আর পাইকাররা। বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে করলা, চালকুমড়া, ধুন্দল, ঝিঙা, বরবটি সহ নানা সবজি। সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। এতে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। তবে সবজির দর কমায় লাভ কম হচ্ছে বলে জানান কৃষক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হঠাৎ করে অবাধে চলছে বহুতল ভবন নির্মাণ। মাদারীপুর শহরে কমে যাচ্ছে উন্মুক্ত পানির উৎস। প্রশাসনের কার্যক্রমে শিথিলতার অভিযোগ সংশ্লিষ্টদের। এবং নরসিংদীতে 10 কিলোমিটার বাইপাস সড়কের কাজ চললেও ক্ষুব্ধ এলাকাবাসী। শেখেরচর বাবুরহাট বাজারকে পাশ কাটানোই কারণ। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিয়ে নকশা তৈরির অভিযোগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।